ইস, বাংলাদেশে যদি একটা ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুসের মতো পেসার থাকতো। 90 দশকে যারা ক্রিকেট দেখে বেড়ে উঠেছেন, এমন আক্ষেপ তাদের জন্য ছিল এক নিত্য ঘটনা। আবার এর আগের প্রজন্মের আক্ষেপের কারণ হয়েছেন ইমরান খান, সরফরাজ নওয়াজরা। অবশেষে বাংলাদেশে গতির ঝড় তোলা পেসারের আক্ষেপ মিটিয়েছেন নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগেও জ্বলে উঠছেন প্রতিনিয়ত। পেসারদের দেশে আলোড়ন হচ্ছে এক বাংলাদেশিকে নিয়ে। এর চেয়ে সুন্দরতম দৃশ্য আর কী বা হতে পারে। তবে এই পথটা মোটেও মসৃণ ছিল না। শুরুর দিনগুলো থেকেই বাংলাদেশের বড় এক আক্ষেপ ছিল পেসারের অভাব। আরও স্পষ্ট করে বললে, গতিময় পেসারের শূন্যতা। গোলাম নওশের প্রিন্স, হাসিবুল হোসেন শান্ত বা শফিউদ্দিন বাবুসহ সেই সময়ের পেসারদের প্রতি সম্মান রেখেই বলতে হয়, স্রেফ গতির কারণেই তাদের বোলিংটা প্রায় হয়ে যেত বেশ সাদামাটা। ঘন্টায় 120 থেকে 125 কিলোমিটার বেগে বাংলাদেশের কেউ বোলিং করলেই তখন বর্তে যেতেন যেন দর্শকরাও। সেই আক্ষেপ বুকে চেপেই আবার তখন তারা দেখতেন ওয়াসিম, ওয়াকারদের বোলিং। তখন নিজেদের দলেও এমন একজন বোলারকে দেখার স্বপ্নটা তাদের বেড়ে যেত। তবে লম্বা সময়ে ইতিহাসের অন্যতম সেরা দুই পেসারের কাছাকাছি মানের বোলারও পায়নি বাংলাদেশ। এই দুজনের ক্যারিয়ারের পরন্ত বেলায় আবার আবির্ভাব হয় শোয়েব আখতারের। তিনি ঘন্টায় 150 থেকে 160 কিলোমিটার বেগে বল করাটাকে নিয়ে যান যেন শিল্পের পর্যায়ে। উপমহাদেশে শোয়েবের সেই বোলিংয়ের প্রভাব এতটাই ছিল যে 90 দশকে পাড়া মহল্লাতেও কেউ একটু জোরের সাথে বল করলেই সবাই যেন বলে উঠত, শোয়েব আখতার নাকি। গতির জাদু এতটাই শক্তিশালী। সেই সময়ই আবার বাংলাদেশের ক্রিকেটে রাতারাতি তারকা বনে যান একজন তরুণ পেসার। কলার উঁচিয়ে খ্যাপাটে গতিতে মাশরাফি বিন মুর্তজা প্রথম দেখিয়েছিলেন বাংলাদেশের একজন পেসারও জোরে বল করতে পারেন। চোটাঘাতের কারণে নিত্য লড়াইয়ে মাশরাফি খুব বেশি দিন অবশ্য গতিময় বোলিংটা করতে পারেননি, থাকতে পারেননি নড়াইল এক্সপ্রেস হয়ে। গতির সঙ্গে আপোষ করে খেলতে হয়েছে ক্যারিয়ারের বাকি সময়টা। তার সমসাময়িকদের মধ্যে তালহা জুবায়ের, শাহাদাত হোসেনরা মাঝে কিছুটা সময় ছিলেন গতিময় বোলিংয়ের বিজ্ঞাপন হয়ে। প্রচুর সম্ভাবনা থাকলেও তালহার ক্যারিয়ার সেভাবে এগোতে পারেনি চোটের প্রভাবে। শাহাদাত অবশ্য কয়েকটা বছর ছিলেন সেরা ছন্দেই। এরপর ধীরে ধীরে বাংলাদেশ বন্দী হয়ে যায় বাঁহাতি স্পিনারদের জালে। বছরের পর বছর ধরে বাংলাদেশের বোলিং আক্রমণ মানেই ছিল একাদশে 2 থেকে 3 জন বাঁহাতি স্পিনার। পেসাররা থাকতেন বটে, তবে অধিকাংশ সময়ই সহকারীর ভূমিকায়। 2016 সালে এসে এই চিত্রটা একেবারেই বদলে দেন মুস্তাফিজুর রহমান। অভিষেক সিরিজেই ভারতের বাঘা বাঘা সব ব্যাটসম্যানদেরকে নাস্তানাবুদ করে বিশ্ব ক্রিকেটে পাত্রদ্বীপের আলোয় চলে আসেন। 10 বছরের ক্যারিয়ারে মুস্তাফিজুর এখন সাদা বলের ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা পেসার। তবে সেটা গতি দিয়ে নয়, বরং তার অবিশ্বাস্য স্কিলের প্রদর্শনী দিয়ে। মুস্তাফিজুর তার অন্য দুই ফরম্যাটের ক্যারিয়ার লম্বা করতে শুরু থেকেই টেস্ট ক্রিকেট খেলছেন বেশ কম, আর এখন তো একেবারেই বিরত রয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। আর তাই ক্রিকেটের অভিজাত সংস্করণে ভালো করার জন্য বাংলাদেশে দরকার ছিল একজন গতিময় পেসার, যিনি রান দেবেন অকাতরে, তবে নিজের দিনে একটা স্পেলেই লন্ডভন্ড করে দিবেন প্রতিপক্ষের ব্যাটিং লাইন আপ। 2024 সালে পাকিস্তান সফরে সেই হাহাকার ভুলিয়ে দিয়ে বাংলাদেশের ক্রিকেটে হাজির হন নাহিদ। তাক লাগিয়ে দেন ঘন্টায় 140 থেকে 150 কিলোমিটার বেগে বোলিং করে। ঘরোয়া ক্রিকেটে খুব বেশি ম্যাচ না খেললেও তাকে যেই দেখতেন সবাই মুগ্ধ হতেন এই গতি দেখেই। নাহিদ নিজে জাত চেনান এমন এক দেশে, সেখানে অলিগলিতেই মেলে বিশ্বমানের পেসার। পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর যে অবিশ্বাস্য কীর্তি করে বাংলাদেশ, তার অন্যতম কাণ্ডারি ছিলেন নাহিদি। বাবর আজমের মতো তারকা ব্যাটসম্যান সেই সিরিজে বারবার খেই হারিয়েছেন তার পেসের কাছে, আউটও হয়েছেন কয়েকবার। সিরিজে একটি ডেলিভারি ছিল ঘন্টায় 152 কিলোমিটার বেগে, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গতিময় বোলিংয়ের রেকর্ড। সেই থেকেই মূলত পাকিস্তানের জনপ্রিয়তা পেয়ে যান নাহিদ। এমন বোলিংয়ের কারণে তখন থেকেই নাহিদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে বেশ আলোচনা শুরু হয়। আসার কথা হলো, সোনার ডিম পাড়া হাঁস অতিরিক্ত ব্যবহারের লোভটা এখন পর্যন্ত ভালোই সামাল দিতে পেরেছে বিসিবি। নাহিদকে তাই টানা ম্যাচ খেলানো হচ্ছে না কোনো ফরম্যাটেই। পর্যাপ্ত বিশ্রাম দিয়ে সতেজ রাখতেই এই প্রচেষ্টা দলের। তবে নাহিদের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নেওয়ায় বাধা দিচ্ছে না বিসিবি। বিপিএলে খেলছেন নিয়মিত। বিপিএলের শেষ আসরেই নাহিদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে ওয়াকার ইউনুসের। নিজে থেকে ডেকেই বাংলাদেশের তরুণ সেন্সেশনকে দিয়েছেন পরামর্শ। তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি লাইন ছিল, পেস ইজ পেস ইয়ার,
অর্থাৎ নাহিদ যেন গতির সঙ্গে কোনো আপোষ না করে এগিয়ে যান, সেই ব্যাপারে বিশেষ তাগিদ দেন পাকিস্তানের এই সাবেক পেসার। ওয়াকারের কথা এখন পর্যন্ত দারুণভাবে রেখে চলেছেন নাহিদ। চলমান পিএসএলে খেলছেন পেশোয়ার জালমির হয়ে। মাঝপথে ফিরে আসার আগে খেলেছেন মাত্র 4 ম্যাচ, উইকেট নিয়েছেন 60টি। এই পরিসংখ্যান দেখে অবশ্য আপনি বলতেই পারেন এ আর এমন কি, তবে না, এই ম্যাচগুলোতে নাহিদ গতির আগুনে রীতিমতো কাঁপিয়ে দিয়েছেন পিএসএল। সেরা বোলিংটা করেন করাচি কিংসের বিপক্ষে। 4 ওভারে 1 মেডেন সহ মাত্র 7 রান দিয়ে নেন 3 উইকেট। পিএসএলে নাহিদ বল করেছেন সব মিলিয়ে 14 ওভার, মাত্র 11 গড়ে ওভার প্রতি দিয়েছেন 5 রানের কিছু বেশি। তার করা ঘন্টায় 151 কিলোমিটার বেগে করা ডেলিভারিটি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ। পেশোয়ারের শেষ ম্যাচে গতির লড়াইয়ে নাহিদ পরীক্ষা নিয়েছেন এবং ধাঁধায় ফেলেছেন অস্ট্রেলিয়ান গ্রেট স্টিভ স্মিথকেও। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে নাহিদ বাংলাদেশে ফিরবেন বলে তাই দলটির সমর্থকদের মন বেজায় খারাপ। এটাই যেন নাহিদ তথা বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় প্রাপ্তি। একটা সময়ে পাকিস্তানের পেসারদের দেখে দীর্ঘ নিঃশ্বাস ফেলতেন যারা, তাদের দেশেই আছেন একজন নাহিদ। ইংল্যান্ডের সাবেক পেসার ডমিনিক কর্কো পিএসএলে ধারাভাষ্য দিতে গিয়ে মেতেছেন তার বন্দনায়। নাহিদকে বিশ্ব ক্রিকেটের সম্পদ উল্লেখ করে অনুরোধ করেছেন বাংলাদেশ যেন তার যত্ন নেয়। মাত্র 21 বছর বয়সেই নাহিদ যা অর্জন করেছেন সেটা আগামীতে তার উপর প্রত্যাশার চাপ আরও বাড়িয়ে দিতেই পারে। এর জবাবটা তিনি দিতে পারেন কেবল গতির রাজা হয়েই। নাহিদ কি পারবেন ক্রিকেটের সম্পদ হতে?